জয় শ্রীরাম। পিছনে দেখতে পাচ্ছি আমাদের অযোধ্যায় রাম জন্মভূমি, আর আমি এখন আছি রাম জন্মভূমিতে, যেই পবিত্র ভূমিতে। সত্যি আমি খুব গর্বিত এবং খুব লাকি ফিল করছি। বাই দ্য ওয়ে, তোমরা অযোধ্যায় এসে ঘুরবে কিভাবে, তার জন্য ভিডিওটা অ্যাজ এ ট্যুর গাইড। তোমরা কোথায় কোথায় ঘুরবে, কিভাবে ঘুরবে, কখন ঘুরবে, কি খাবে, থাকবে কোথায়, প্রত্যেকটা জিনিস তোমরা জানতে পারবে। আর সবচেয়ে বড় কথা হলো একদিন এনাফ অযোধ্যা ঘোরার ক্ষেত্রে। সবার প্রথমে আমরা যাব কোথায় এবং সবার শেষে আমরা কোনটা ঘুরে আসব। এখানে আরতি পর্যন্ত হয়, ইভেন এখানে রাতের বেলায় রামায়ণ পর্যন্ত দেখা হয়। কিন্তু কোথায় কি দেখা হয় সব কিছু জানতে পারবে এই ভিডিওটায়। সো স্কিপ না করে শুরু করা যাক। আর জয় শ্রীরাম। সবার আগে প্রশ্ন হলো আমাদের, কলকাতা থেকে অযোধ্যা রাম মন্দির যাবো কিভাবে। সবচেয়ে সস্তা এবং সবচেয়ে আরামদায়ক যে মাধ্যম সেটি হলো আমাদের রেলপথ। মোট দুটি রেলওয়ে স্টেশনের সঙ্গে কানেকশন করা হয়েছে। প্রথমটি হলো রাম জন্মভূমি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অযোধ্যা ধাম জংশন। আরেকটি রয়েছে আমাদের রাম জন্মভূমি থেকে 14 কিলোমিটার দূরে অযোধ্যা ক্যান্টনমেন্ট অথবা ফৈজাবাদ রেলওয়ে স্টেশন। এই দুটি স্টেশনে কিন্তু মাত্র দুটি ট্রেন কভার করে। একটি ছাড়ে কলকাতা থেকে, সেটি হলো 13151 আমাদের জম্মু তাওয়া এক্সপ্রেস। আরেকটি হলো দুন এক্সপ্রেস 13009। প্রথমে আসি দুন এক্সপ্রেসের কথা, যেটা তোমরা হাওড়া থেকে ছাড়ে। হাওড়া থেকে ছাড়ে তোমার রাত 8:25 এবং পৌঁছে যায় প্রায় 17.5 ঘন্টা পরে দুপুর 1:53-তে। এর ক্ষেত্রে ভাড়াগুলি হলো স্লিপার ক্লাসে 450 টাকা, থার্ড এসির ক্ষেত্রে 1200 টাকা এবং সেকেন্ড এসির ক্ষেত্রে 1700 টাকা। নেক্সট ট্রেন হলো যেটি কলকাতা স্টেশন থেকে ছাড়ে 13151 কলকাতা জম্মু তাওয়া এক্সপ্রেস। এটা বেস্ট ট্রেন অযোধ্যা যাওয়ার জন্য। এক্ষেত্রে আমাদের ট্রেন ছাড়ে সকাল 11:45-এর সময় এবং পৌঁছে দেয় তার পরের দিন সকালবেলায় প্রায় 18.5 ঘন্টা পর সকাল 6:30টার সময়। এই ক্ষেত্রে ভাড়াগুলি হলো টিকিটে স্লিপার ক্লাসে 440 টাকা, তোমার থার্ড এসির জন্য 1125 টাকা এবং সেকেন্ড এসির জন্য 1700 টাকা। অযোধ্যা ধাম জংশন থেকে মাত্র 1 কিলোমিটার হওয়ায় কোনো সমস্যা হয় না রাম জন্মভূমি যেতে। কিন্তু যারা ক্যান্টনমেন্টে নামবে বা ফৈজাবাদ রেলওয়ে স্টেশনে নামবে তাদের ক্ষেত্রে আমাদের নামিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি। এখানে এখন এসে গেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে দেখা যাক অযোধ্যা যাওয়ার কোনো রকম গাড়ি পাওয়া যায় কিনা এবং কত কিলোমিটার এখান থেকে আর কত ভাড়া। অযোধ্যা যাবে 35 রুপিয়া। অযোধ্যা ক্যান্ট থেকে আমাদের অযোধ্যা যেখানে রাম মন্দির আছে সেখানে 12 কিলোমিটার দূর। এখান থেকে অনেকটা দূর থেকে 30 টাকা ভাড়া নিচ্ছে। আর গাড়িটা প্রথম দেখে তো জীবনে কখনো দেখিনি এরকম। যারা বিমান পথে আসতে চাও তাদের ক্ষেত্রে অযোধ্যা রাম মন্দির সব থেকে কাছাকাছি 10 কিলোমিটারের মধ্যে যেটি আছে সেটা অযোধ্যা এয়ারপোর্ট। বর্তমান নাম হলো মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেক্ষেত্রে ভাড়া তো হেরফের হয়, কিন্তু 7 থেকে 12 হাজারের মধ্যে তোমাদের টিকিট পেয়ে যাবে। জয় শ্রীরাম। ফাইনালি আমরা একদম রামের নগরীতে চলে এসেছি। একদম দেখতে পাচ্ছি পিছনে কিন্তু মন্দির তৈরি হচ্ছে অটোমেটিক। অযোধ্যা এসে গেছো রাম জন্মভূমি দেখার জন্যে, খুব ভালো। তো থাকবে কোথায়, টেনশন করছো কি? আমি আছি তো নাকি তোমার দফাদার বাবু। শুধু হোটেল না, সাথে রয়েছে এখানে আশ্রমও। আমি অযোধ্যা এসে রাত কাটিয়েছিলাম বিড়লা আশ্রমে মাত্র 300 টাকার পরিবর্তে। আর এছাড়া হোটেল এবং ধর্মশালায় কিন্তু ভিডিও অলরেডি রয়েছে। এছাড়াও এখানে যেসব রয়েছে ধর্মশালা, গুজরাটি ধর্মশালা, শ্রী বালাজি ধর্মশালা, রাম অতিথি নিবাস ধর্মশালা, এছাড়া হোটেল যেমন শ্রী রাম হোটেল, হনুমান প্যালেস এবং পর্যটক আবাসস্থান। হোটেলে আসার পরে কিছু খেতে হবে। এখানে 100 টাকার ভালো থালি পাওয়া যায়। এছাড়াও কিন্তু তোমরা ফ্রিতে খেতে পারো। আছো তোমরা রামনগরীতে, মানে অযোধ্যাতে, আর সেখানে তুমি না খেয়ে থাকবে এমনটা কিন্তু কখনো পসিবলই নয়। কারণ পিছনে আছে আমাবা রাম মন্দির, যেখানে ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা খাবার পেয়ে যাবে। আর তার জন্য তোমাদের ওইখানে রয়েছে অফিস ঘর, সেখান থেকে পার্চি নিতে হবে। তো চলো পার্চি নিয়ে আসি।
দেখতে পাচ্ছ এখানে একটা কাগজ দিয়েছে, সেখানে নাম ফোন নাম্বার লিখতে হবে এবং একজনের নামে কিন্তু 10 জন খেতে পারবে। এই পার্চি দেওয়ার পরে কেসটা মেরে দিয়েছে। আছে আমাবা রাম মন্দিরে এখানে ভোজনের জন্য ফ্রি অফ কস্টে কিন্তু সমস্ত লোক খাচ্ছে। আমার আজকে খাবার হলো এত কিচ্ছু, তাও ফ্রি অফ কস্টে, ভাবা যায়? বিশ্বাস করো, খাওয়া দাওয়া করে এলাম জাস্ট মারাত্মক, এতক্ষণ পর মনের মতো খেয়ে এলাম। শুধুমাত্র আমাবা রাম মন্দিরে কিন্তু ফ্রি অফ কস্টে খাওয়ানো হয় না, এছাড়া এখানে অনেক মন্দির আছে যেখানে ফ্রি অফ কস্টে খাওয়া হয়। जैसे हम सुबह अगर मॉर्निंग में खाना चाहें तो 7:30 बजे रामदास छावनी पे पड़ता है, उसमें आपको खिचड़ी और चाय मिलेगी। वो किधर, कितने दूर है इधर से, राम जन्मभूमि से? मतलब अगर मेन रोड पे जाते हैं तो वहाँ से एक समथिंग मतलब 1.5 मतलब 1.5 किलोमीटर पड़ेगा। ओके। उसके बाद उसी के जस्ट अगर बाद में हम तहरी और चाय खाना चाहते हैं, वहाँ खिचड़ी चाय, उसका तहरी चाय, सब्जी मंडी, मातगढ़ मंडी, वो भी आपको उतना ही पड़ेगी, फ्री ऑफ कॉस्ट। फ्री ऑफ कॉस्ट। वहाँ से आते हैं तो हमारा राम मंदिर में आप खड़े ही हैं, यहाँ पे 11:30 बजे यहाँ पे सारा कुछ फ्री ऑफ कास्ट। एक के साथ आप 20 लोग फ्री खा सकते हैं। फिर उसके बाद अगर आप खाना खाना चाहते हैं तो 10 बजे अभी इसी जस्ट बगल, ये जहाँ पे आप खड़े हैं इसी के जस्ट बगल में, इसी गली में सीताराम जाप में, लेकिन 1 घंटा श्री राम जी का नमन करना पड़ेगा। आपको 20 रुपये भी मिलेंगे और साथ में मतलब पूड़ी सब्जी और खीर मिलेगी खाने के लिए। और अगर मतलब से मतलब 8:50 पे पहुँच जाना है, अगर हम 9 बजे पहुँचते हैं तो 20 रुपये नहीं मिलेंगे, लेकिन खाना जरूर मिलेगा। हाँ, तो वो अपना खाते पीते हैं। उसके बाद अगर हमें फिर से भूख लगती है 2 बजे हनुमत सदन, वहाँ आपको रोटी सब्जी मिलेगी। शाम को 6 बजे हनुमत गुफा, वो भी फ्री ऑफ कास्ट। फिर उसके बाद भी आपको भूख लगती है तो 7:30 बजे जय गुरुदेव। अब कितना खाना खाएंगे, आप अयोध्या में खाना ही खाने आए, पूरे दिन हम लोग खाना ही खाएंगे। अगर बिना पैसा भी इधर, विदाउट पैसा, नो, उल्टा मिले भीगा। और जितना, और उसके बाद हम तुम्हें जानकी महल के उधर बता दें, हनुमान एक बात पड़ता है, वहाँ भी आपको उल्टा पैसा 50 मिलेगा वहाँ पे। खाना भी खाओ, 50 रुपये भी लेके जाओ। तो सिस्टम है सब, ये सब भगवान की महिमा है, श्री रामचंद्र की महिमा, हनुमान जी की कृपा है जो यहाँ पे मतलब अगर कहीं भी चले जाओ, किसी भी समय किसी जगह पे इतनी व्यवस्था है आपको नहीं मिलती। भूख से कोई नहीं मरेगा इधर के। जय श्री राम। সবার প্রথমে তোমাদের দেখতে হবে রাম জন্মভূমি। আর রাম জন্মভূমি ঢোকার সময় দেখতে পাচ্ছ এখানে প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে। এই কনস্ট্রাকশন দেখতে দেখতে রাম জন্মভূমি তৈরি হওয়া দেখতে দেখতে তোমরা পৌঁছে যাবে ঠিক একদম সামনে, যেখানে সিকিউরিটি চেক হবে এবং তারপর তোমরা রামলালাকে দেখতে পাবে। দেখতে পাচ্ছ দূরে এখানে কিন্তু রাম জন্মভূমির মন্দির কিন্তু তৈরি হচ্ছে। রাম জন্মভূমি ঢোকার আগে কিন্তু তোমাদের খালি পায়ে খালি হাতে যেতে হবে, মোবাইল টোবাইল কিছু রাখা যাবে না। তার জন্য এখানে পাশেই দেখো ফ্রি অফ কস্টে লকার রাখা আছে, সেখানে তুমি সব কিছু রেখে দিয়ে যেতে পারো। কেমন তোমরা রামলালার দর্শন করতে যদি চাও এই চেক পয়েন্ট দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে তোমার টাইমিং হবে সকাল 7টা থেকে 11টা অবধি, আবার দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা অবধি তোমাদের টাইমিং। তার মধ্যে তোমাদের ঢুকতে দেবে। দেখো এখানে কিন্তু প্রচুর লোক যাচ্ছে ভিতরে, তো তোমরা গিয়ে দর্শন করে এই যে গেট দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে বেরাতে হবে। এখান থেকে সিকিউরিটি চেক পয়েন্ট ক্রস করার পরে ওই সামনে দেখছো আবার সিকিউরিটি চেক হবে। এখানে সিকিউরিটি চেক হওয়ার পরে তোমার লেফট সাইড দিয়ে যেতে হবে, আর সামনে হলো আমাদের রাম মন্দির কনস্ট্রাকশন হচ্ছে, দেখতে পাচ্ছ। রাম মন্দির জন্মভূমি দেখার পরে আমাদের সেই মন্দিরের চারিপাশে প্রচুর মন্দির পড়বে, প্রচুর পুরনো বাড়ি পড়বে। সেগুলো দেখতে দেখতে আমাদের নেক্সট ডেস্টিনেশনের পথে এগিয়ে যাব।
এখন আছি আমরা রামলালা সদন দেবস্থানে। এই হলো তার অসাধারণ সুন্দর মন্দির। ব্যাপারটা হচ্ছে কি, এই সেই জায়গা যেখানে তোমাদের রাম লক্ষ্মণ আর বাকি দুই ভাইয়ের নামকরণ দেয়া হয়েছিল গুরু বশিষ্ঠের দ্বারা। আর এখানে সামনে আছে, আর সামনে দেখতে পাচ্ছ বিগ্রহ আছে, রাম লক্ষ্মণ আর সীতার বিগ্রহ রয়েছে। রামলালার সদন দেবস্থান থেকে আমাদের নেক্সট যে মন্দির সেটা কনক ভবন, সেটা এখান থেকে 280 মিটার দূরে আছে। আমাদের কনক ভবন। এই মন্দিরটিকে একটি বিশাল প্রাসাদ হিসাবে ডিজাইন করা হয়েছে। এই মন্দিরে স্থাপত্য রাজস্থান এবং বুন্দেলখণ্ডের সুন্দর প্রাসাদের সাথে সাদৃশ্যপূর্ণ। এর ইতিহাসের স্বীকৃতি মূলত ত্রেতা যুগে ফিরে যায়, যখন এটি শ্রীরামের সৎমা তার স্ত্রী সীতাকে বিয়ের পর উপহার হিসেবে দিয়েছিলেন। সময়ের সাথে সাথে এটি জরাজীর্ণ এবং সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং বহুবার পুনর্নির্মাণ ও সংস্কারও করা হয়। দাপর যুগের প্রথম দিকে রামের পুত্র কুশ প্রথম পুনর্গঠন করেছিলেন। এরপরে দাপর যুগে মাঝামাঝি রাজা ঋষভদেব এটি পুনর্নির্মাণ করেছিলেন এবং শ্রীকৃষ্ণও কলিযুগের আগে এই প্রাচীন স্থানটি পরিদর্শন করেছিলেন বলে বিশ্বাস করা হয়। নমস্কার দাদু, आप कैसे हो? आप पहले बताओ, आप कैसे हो? जो है तो सामने में ही है, आप अपनी बात कहो। हाँ, मैं अच्छी हूँ। ये जो कनक भवन है, कनक भवन का महत्व तो क्या है? इस जगह को क्या हुआ था? कनक भवन का महत्व ऐसा है कि राजा चक्रवर्ती जी थे, तो उनकी 3 रानियां थीं। 3 रानियों में केकई थी, तो केकई से ज़्यादा प्रेम रखते थे। उसी के नाम पे ये कनक भवन बना था। तो जब चारों भाई जनकपुर से ब्याह के आए हैं, तो केकई अम्मा ने राम जी को, जानकी जी को मुंह दिखाई में ये दिया था। ये कनक भवन है, मानी सोने का है, पहले था, पहले सोने का ही था, इसलिए कनक भवन बोला जाता है। ये मुंह दिखाई में जानकी जी को दिया था और जानकी जी का ही इसमें बात है, अभी भी यही महत्व है इसका। टाइमिंग विंटर समर पे 9 AM to 12 PM in winter और 4 PM to 9 PM in winter, और समर 8 AM to 11:30 AM and 4:30 PM to 9:30 PM। তোমরা দেখলে কনক ভবন, পিছনে দেখছি কনক ভবন। কনক ভবন থেকে আমরা এবারে যাব দশরথ মহলে, সেটা এখান থেকে মাত্র 240 মিটার দূরে। সবথেকে মজার ব্যাপার কি, প্রত্যেকটা জায়গায় যাওয়ার পথে এখানে একটাই গান হচ্ছে, সীতারাম সীতারাম সীতারাম, যেটা মনকে পুরো ছুঁয়ে যাচ্ছে, কি বলবো। আর এখান থেকে এসেই এই হল তোমাদের দশরথ মহল। সূর্যবংশীয় রাজা দিলীপের পুত্র রঘু, রঘুর পুত্র অজ ও অজের পুত্র হল দশরথ। ইনি অযোধ্যার রাজা এবং রাম লক্ষ্মণাদির পিতা। রাজা দশরথের 3টি স্ত্রী, কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা, কারোরই কোনো পুত্র সন্তান ছিল না। এই অপুত্রক দশরথ পুত্র কামনায় পুত্রেষ্টি যজ্ঞ করেন। এই যজ্ঞের পুরোহিত ছিলেন তার জামাতা ঋষ্যশৃঙ্গ মুনি। সেই যজ্ঞের পায়েস দশরথ
কৌশল্যা ও কৈকেয়ীকে পুত্র লাভের আহার করতে দেন। কৌশল্যা ও কৈকেয়ী এই পায়েসের অংশ অন্য সপত্নী সুমিত্রাকে আহার করতে দেন। এর ফলে কৌশল্যা গর্ভে রাম, কৈকেয়ীর গর্ভে ভরত এবং সুমিত্রার 2 ভাগ পায়স ভক্ষণের ফলে লক্ষণ ও শত্রুঘ্ন নামে 2 যমজ সন্তানের জন্ম হয়। নাও আই উইল গো টু মাই বেস্ট রিয়েল হিরো বজরং বলি কা ঘাট ওয়ে হনুমানগড়ি। চলো, হনুমানগড়ি টেম্পল ডিস্টেন্স ফ্রম হেয়ার অনলি 280 মিটার। সকল হয়েছে দর্শন মহল থেকে বেরিয়েই সামনে প্রচুর লোক, সামনে দেখতে পাচ্ছি ওই চূড়া, ওটাই কিনা আমাদের হনুমানগড়ির মন্দির। রাবণকে জয় করে ভগবান রাম যখন অযোধ্যায় ফিরে আসেন, হনুমানজি এখানে বসবাস শুরু করেন, তাই এর নাম হয় হনুমানগড় বা হনুমান কোট। এখান থেকে হনুমানজি রামকোট রক্ষা করতেন। মূল মন্দিরে পবন সুত মাতা অঞ্জলি করে বসে আছেন। ছোটবেলায় সবাই সবাইকে জিজ্ঞেস করতো যে তোমার সবচেয়ে ফেভারিট দেবতাকে বা হিরোকে। আমার সবসময় ছিল কিন্তু হনুমান বা বজরং বলি। আর আজ সেই হনুমান গলিতেই আমি আছি, যেখানে স্বয়ং হনুমান এখনও পর্যন্ত বিরাজমান রয়েছে। সো আই এম সো লাকি। सीताराम 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 सीताराम। সারা দেওয়ালে কিন্তু হনুমান চল্লিশা লেখা আছে। কি বলবো, জাস্ট কিছু বলার নেই ভাষা। আর নিজের সব থেকে আরাধ্য দেবতা, মানে যাকে ছোটোবেলা থেকে এত ভালোবেসে এসেছি, তাকে সামনাসামনি দেখেছি, একদম মানে মন পুরো আপ্লুত।
হনুমানগড়ি দেখার পরে আবার চলে এসেছিলাম আমি আমার হোটেলে, সেখানে রেস্ট করে খাওয়া দাওয়া করে হ্যাঁ এসে বিড়লা আশ্রম যেখানে আমি আছি এখান থেকে 4টে থেকে 5টার সময় বেরিয়ে যাব নয়া ঘাট বলে একটা জায়গা, সেটা হলো সরিউ নদীর পাশে একদম, সেখানে আরতি হয়। এবং তার আগে আরেকটা জায়গা আছে তুলসী পার্ক সামথিং, এটা গিয়ে বলছি ভুলে গেছি জায়গাটার নাম, সেখানে যে এখান থেকে বাইক টোটোয় করে যেতে পারবো, সেখানে 10 টাকা নেবে। তো চলো, আর সামনে কিনা আমার রাম জন্মভূমি দেখতেই পাচ্ছ, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে সব সময়, রাত দিন যখনই দেখা হচ্ছে তখনই এরা কাজে মগ্ন। এরকম প্রচুর টোটো পেয়ে যাবে, টোটোয় করে তোমরা উঠতে পারবে, আর ভাড়া মাত্র 10 টাকা। সারা শহর জুড়ে শুধু কনস্ট্রাকশনের কাজ চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ নতুনভাবে সাজানো হচ্ছে সব কিছু। জয় শ্রীরাম। বিশ্বাস করো, রামের জন্মভূমি অযোধ্যাতে এসে মানে আলাদা রকম নিজেকে অন্যরকম মনে হচ্ছে, মানে মনে প্রাণে আনন্দ যাকে বলে আর কি, সেই শ্রীরাম যার প্রত্যেকটা ছেলের কেন প্রত্যেকটা মানুষ এরকম আদর্শবান হওয়া উচিত আমাদের শ্রীরামের মতো। ইদারি নাম না। তো 10 টাকার বিনিময়ে আমরা 5 মিনিট পরেই কিন্তু চলে এসেছি তুলসী উদ্যানে। তো তুলসী উদ্যানে এখন প্রবেশ করব, আর ঠিক এরকম এমবিয়েন্স পাবো। রয়েছি আমরা অযোধ্যাতে, সেটা আমাদের রামচন্দ্রের জন্মভূমি। আর রামচন্দ্রের সঙ্গে একটা মানুষ কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তিনি হলেন আমাদের রামচরিত মানস এবং হনুমান চল্লিশার রচয়িতা। বুঝতে পারছো কার কথা বলছি? একদম আমাদের তুলসী দাস। তার স্ট্যাচু কিন্তু একদম তুলসী উদ্যানের মাঝখানে রয়েছে। পিছনে তুলসী উদ্যানকে রেখে এখান থেকে প্রায় 900 মিটার লাগবে তোমাদের নয়া ঘাটে যেতে। সেখানে মোস্ট অ্যাট্রাকটিভ এখানে আরতি হয় রাতের বেলা 6টার সময়, সেটা শীতকালে। আর পাশেই রয়েছে রামকা পৌড়ি, যেমন হাড়কে পৌড়ি রয়েছে তোমাদের হরিদ্বারে, ঠিক একই রকমভাবে বলে এখানেও রয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং এখানে কিন্তু বড় স্ক্রিন আছে, যেখানে তোমাদের রামায়ণও দেখানো হয়। সব দেখাবো, চলো। লতা মঙ্গেশকরের নাম হিসাবে জায়গাটার নাম করা হয়েছে লতা মঙ্গেশকর চৌরাহা, ঠিক আছে? দারুণ, কত বড় একটা এখানে। আই থিঙ্ক বিনা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমার খুব আইডিয়া খুব কম আছে, তোমরা বুঝে নিও। চাই পুরো মাঝখানটা এটা কিন্তু। এই যে পিছনে টোটো স্ট্যান্ড আছে, এখানেও কিন্তু তোমরা ডিরেক্ট আসতে পারো তুলসী উদ্যানে না নেমে, তোমার ইচ্ছা সেটা। এই সেই জায়গায় প্রতি বছর দিওয়ালির সময় আমাদের অযোধ্যায় লাখ লাখ প্রদীপ জ্বালানো হয়, এই তার উপর দেখে এখন হাঁটছে, ভাবা যায়। এবং এই বছর এতটা পরিমাণে প্রদীপ জ্বালানো হয়, সেটা কিন্তু গিনিস বুকে কিন্তু রেকর্ড করা হয়েছে, ভাবা যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কী বলো তো, এই দেখতে পাচ্ছ এটা রামপৌরির পুরো মন্দির। এই মন্দিরের এখানে স্লাইডিং লাগানো আছে, দেখতে পাচ্ছ পুরো। এখানে কিন্তু রাতের বেলায় রামায়ণ চালানো হয়। আর এই পাশে 2, 3, 4, 5টা লাগানো, সব কিন্তু এগুলো প্রজেক্টর লাগানো আছে। পিছনে যে রামায়ণটা হয়, এই রামায়ণটা কিন্তু আমাদের 6টার সময় সরিউ নদীর সামনে একটা আরতি হয়, আরতি শেষ হবার পরে কিন্তু রামায়ণ দেখানো হয়। অবশ্যই আমি রামায়ণ দেখবো আর তোমাদেরকেও দেখাবো। ডিরেক্ট তোমাদের সরিউ নদী থেকে বাই পাম্পের মাধ্যমে এখানে আসছে। চান করার সুযোগ তো পেলাম না, অ্যাটলিস্ট কি ঠান্ডা জল মাথায় তো দিয়ে নেই। যতই হোক আমাদের রাম জন্মভূমির জল। আর এই হল আমাদের সরিউ নদী বা ঘরগোড়া নদী, ঠিক আছে? ঘরগোড়া নদী বর্তমান নাম, আর সরিউ নদী ছিল প্রাচীনকালের নাম। আর এখানেই সামনেই হবে তোমার আরতি। এই যে আরতির জন্য অলরেডি কিন্তু ব্যবস্থা শুরু হয়ে গেছে, এখানটা কিন্তু আমাদের হবে আরতি। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো এখানে কিন্তু তোমরা নদীতে কিন্তু বাই বোট তোমরা নদী ভ্রমণ করতে পারো। এরকম বোটে যদি তোমরা চড়তে চাও সেক্ষেত্রে পার হেড পড়বে 120 টাকা, আর পুরো বোট যদি তোমরা বুকিং করো সেক্ষেত্রে 120 টাকা পড়বে। দেখো জাস্ট দারুণ ব্যাপার এটা। এরকম বোট প্রথম দেখলাম আমি, কান দেবে দেখো।
আচ্ছা, তোমাদের আরতি শেষ হওয়ার পরে এখন আমরা চলেছি রামায়ণ দেখার জন্য। অলরেডি রামায়ণ শুরুও হয়ে গেছে, দেখো জাস্ট দারুণ থ্রিলিং ব্যাপার। ওয়াও, এই সেই দৃশ্য যখন সীতা কিন্তু রাবণের কাছে চলে আসে, রাবণ যখন তোর সাধু সেজে আসে, দেখো এই কেড়ে নিল, এবারে রাবণ চলে এলো সীতাকে নিতে। ও দারুণ, নিয়ে যাচ্ছে সীতাকে। মোটামুটি 8 ঘন্টার বেশি কিন্তু শো হলো, এখন আপাতত বন্ধ হয়ে গেছে। তোমরা অযোধ্যায় এসে সন্ধ্যাবেলাটা এইভাবে কাটাতে পারবে, কারণ এখন বাজে 7:30। মোটামুটি 6টা থেকে শুরু হচ্ছে আরতির পরে তোমরা এখানে ঘুরবে, দারুণ লাগবে, এবং তারপরেই শোটা দেখবে। রামায়ণ থেকে শুরু করে উত্তরপ্রদেশের বিভিন্ন রকম টুরিস্ট স্পটগুলো সেগুলো দেখানো হয়। দারুণ, মানে মন প্রাণ ভরে যাবে, বিশ্বাস করো। সো এইভাবে তোমরা সন্ধ্যাবেলাটা কাটিয়ে দিতে পারবে অযোধ্যায় এসে। এই হলো তোমাদের 100 টাকা থালি। ভাত আছে, ভাত নেই না এখন অবশ্য, অনেক জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় বাঙালি হোটেল পেলাম না, তাই ভাত দিয়ে খেতে তো হবে, তার জন্য খেলাম। তা রুটি আছে আর ভাত আছে, রুটি দিয়ে খাই। এখানে রুটির সঙ্গে আছে বাঁধাকপি আর আলু, আর সাথে মটর। খাওয়া দাওয়া করে হোটেলের দিকে ফেরার পথেই আবার চলে এলাম এখানে অযোধ্যার রাম মন্দির, যেখানে কাজ চলছে। এরা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু কাজ করে যাচ্ছে দিনের পর দিন। রাত বেড়ে গেছে প্রায় 9টা, তবুও কাজ করছে। তো একটাই কথা বলবো, তোমরা যে রাম মন্দির দেখতে আসবে, রাম মন্দিরের পিছনে কিন্তু এইসব মানুষের জন্য যে রাম মন্দির হচ্ছে, এটা কিন্তু মাথায় রেখো। আর স্যালুট জানাই এইসব পরিশ্রমী লেবারদের জন্য। কিন্তু আমাদের অযোধ্যার রাম মন্দির কিন্তু বিশ্বব্যাপী, মানে ওয়ার্ল্ড ক্লাস হতে চলেছে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এইভাবেই তোমরা অযোধ্যা ঘুরতে পারবে। তো জয় শ্রীরাম। এবার হলো আসল ব্যাপার, কত খরচ হবে অযোধ্যা ঘুরতে। যদি আমরা স্লিপার ক্লাস টিকিটে যাই সেক্ষেত্রে 450 টোটাল 900 টাকা খরচ হচ্ছে। থাকার ক্ষেত্রে দুটো অপশান, এক হোটেল আর একটা আশ্রম। যদি হোটেল থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের কম করে হলেও কিন্তু ডবল বেডে 800 টাকা থেকে 900 টাকা পে করতেই হবে। রাম মন্দির উদ্ঘাটনের পর থেকে এখানকার রুম রেন্ট প্রচুর দাম বেড়ে গেছে। যদি নর্মাল রুম রেন্ট ডিলাক্স নিতে যাও সেক্ষেত্রে 1600 থেকে 1800 টাকা পড়বে। আর যদি এসি রুম নিতে চাও ডিলাক্স রুম, সেক্ষেত্রে কিন্তু 2500 থেকে 3000 টাকা পে করতেই হবে পার ডে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে তোমরা এখানে 100 টাকা নর্মাল থালি পেয়ে যাবে। যদি আরও বেশি ভালো খেতে চাও সেক্ষেত্রে দামও বাড়বে। এছাড়া এখানে কিন্তু মন্দির থেকে প্রচুর ফ্রিতেও খাওয়ানো হয়। যদি ভাবো তোমরা মন্দিরে প্রসাদ খাবে না, সেই ক্ষেত্রে তোমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার মিলে কিন্তু মোটামুটি 700 থেকে 800 টাকা খরচ হবেই। এই খরচ বাদ দিয়ে তোমাদের নিজস্ব যে কেনাকাটা খরচ, ভাত খরচ হবে, তার হিসাবটা নিয়ে তোমরা নিজেরা হিসাব করে নিও কত খরচ হতে পারে। যদি আমাকে জিজ্ঞেস করো বেস্ট ট্যুর প্ল্যান কী হবে, তাহলে আমার একটাই উত্তর, তোমরা কলকাতা থেকে 11:45 জম্মু তাওয়া এক্সপ্রেস ধরো এবং পৌঁছে যাও তারপরের দিন সকাল 6:21। আর আমরা ফিরবো কবে? যেদিনকে পৌঁছালাম তার পরের দিন এবং তার পরের দিন, মানে দুদিনের মাথায় আমরা দুন এক্সপ্রেসে ফিরবো সকাল 11:35। অথই আমরা অযোধ্যায় মাত্র 2টি রাত কাটাবো এবং তার মধ্যে অযোধ্যার পবিত্র স্থানগুলি আমরা ভালোভাবে সুস্থভাবে ধীরে সুস্থভাবে আমরা দর্শন করে ফিরবো। এটাই হলো তোমাদের অযোধ্যা রাম মন্দিরের ট্যুর গাইড। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।